এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকে আমরা ক্লাস 7-এর শারীর শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা বইটি পড়ব। আজকে আমরা প্রথম অধ্যায় শারীর শিক্ষার মৌলিক ধারণা পড়ব। এখান থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। দেখো, সেকশন এতে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। একটা জে আর সরমনের মতে শারীর শিক্ষার উদ্দেশ্য 6 প্রকার। 2, খেলা মানুষের সহজাত প্রবৃত্তি। 3, ড্রিল হলো ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। 4, গ্রিক শব্দ জিমনাস থেকে জিমনাস্টিক কথাটি এসেছে। 5, অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে। 6, এখানে একটু নাম্বার মিস্টেক আছে, এটা 6 হবে। জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। নেক্সট, খ্রিস্ট ধর্মের মর্মবাণী হলো নিজের মতো করে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো। নেক্সট, ইসলাম ধর্মও বলেছে তুমি কি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো, তাহলে ভালোবাসো মানুষকে। নেক্সট হলো শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবে এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তার সন্তান, তিনি হচ্ছেন সকলের। লাস্ট, কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এবার এই কোশ্চেনগুলো দেখো, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে খেলা কি? খেলা হলো মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। তাহলে কি, খেলা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি, মানে যেটা জন্ম থেকে মানুষের সাথে থাকছে এবং বিভিন্ন সৃজনশীল কার্যকলাপ করলে মানুষ আনন্দ পায়। খেলার মধ্য দিয়ে ব্যক্তি তার আত্মপ্রকাশ ঘটাতে পারে। তাহলে কি, খেলার মাধ্যমে ব্যক্তি নিজের ভেতরকার উন্নতি ঘটাতে পারে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। তাহলে বাচ্চারা খেলা করলে তাদের দেহ এবং মন দুটোরই বিকাশ ঘটবে। পরের প্রশ্ন হলো, ড্রিল কাকে বলে? ড্রিল হলো ছন্দময়, শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। তাহলে ড্রিল হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্যায়াম এবং সেটা ছন্দে ছন্দে করা হয় এবং শৃঙ্খলাবদ্ধ মানে দলবদ্ধভাবে নিয়ম মেনে করা হয়। সামরিক বাহিনীতে এর বিশেষ প্রচলন আছে। সামরিক বাহিনী বলতে আর্মিকে বোঝানো হচ্ছে। তাহলে আর্মিতে এই ড্রিল করা হয়, অনেকেই দেখেছো নিশ্চয়ই টিভিতে, মিউজিকের তালে তালে ড্রিল করা হয়। ড্রিল শুধুমাত্র দেহভঙ্গিমা ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। তাহলে ড্রিল আমাদের দেহভঙ্গিমাও গড়তে সাহায্য করছে এবং তার সাথে সুঅভ্যাস গঠনেও সাহায্য করছে। পরের প্রশ্ন, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? যে সকল কাজে মানুষ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আনন্দ পায় তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। তাহলে যে সমস্ত কাজ মানুষ ডাইরেক্টভাবে সেখানে গিয়ে অংশগ্রহণ করে সেই সমস্ত কাজকে কি বলা হচ্ছে? প্রত্যক্ষ বিনোদন। যেমন নাচ, গান, আঁকা, খেলাধুলা, তাহলে এই সমস্ত কাজে মানুষ ডাইরেক্ট গিয়ে অংশগ্রহণ করে, এইগুলো হচ্ছে প্রত্যক্ষ বিনোদন। তারপরে দেখো, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। অবসর সময়ে যখন ব্যক্তি নতুন কিছু করার চিন্তা ভাবনা করে তখন তাকে সৃজনশীল বিনোদন বলে। তাহলে অবসর সময় মানে এক্সট্রা টাইমে মানুষ নতুন কিছু যখন করার চিন্তা করে মাথায়, সেই কাজটাকেই বলা হচ্ছে সৃজনশীল বিনোদন, যেটা করে মানুষ আনন্দ পায়। যেমন কবিতা লেখা, তাহলে অবসর টাইমে মানুষ কবিতা লিখলেও আনন্দ পায়। এবার সেকশন 2 এর কোশ্চেনগুলো দেখো। রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। একে বলেছে শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তাহলে এটা আমরা বই থেকেই পেয়ে যাব। তাহলে 2 নম্বর পেজে দেখো, নিচের দিকে পেয়ে যাবে শারীর শিক্ষার উদ্দেশ্য বলে। এখান থেকে প্রথম থেকে এত অবধি করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এখানে বলেছে শারীর শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। তাহলে শারীর শিক্ষার লক্ষ্যটা কি? শারীরিক বিভিন্ন কাজকর্মের মাধ্যমে
ব্যক্তির বিকাশ সাধন করা। আরও কি, শারীরশিক্ষার এই লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন বিকাশ সাধন প্রয়োজন। তাহলে শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের শরীরে অনেক রকম গ্রোথ করতে হবে। এই বিকাশ সাধন করাই হলো শারীরশিক্ষার এক একটি উদ্দেশ্য। তাহলে এই যে এক এক রকম বিকাশ করা হচ্ছে শরীরে, সেই সমস্তই হচ্ছে শারীরশিক্ষার এক একটি করে উদ্দেশ্য। এক কথায় শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে। তাহলে শারীরশিক্ষার উদ্দেশ্য কোনগুলো? আর শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর আগে যে সমস্ত শরীরের উন্নতি ঘটানো হচ্ছে, সেই সমস্তগুলিকেই একসাথে বলা হচ্ছে শারীরশিক্ষার লক্ষ্য বা শারীরশিক্ষার উদ্দেশ্য। 2 নম্বরে দেখো, শারীরশিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলি বিকাশ লাভ করে তালিকাভুক্ত করো। এইটা পেজ নাম্বার 5-এ পেয়ে যাবে। যে শরীরচর্চা অংশগ্রহণের সুফল, এখানে 5টা পয়েন্ট দিলেই এনাফ। প্রথম আছে কি, খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ফলে সমন্বয়, গতি, ভারসাম্য, ক্ষিপ্রতা ও নমনীয়তা বৃদ্ধি পায়। তাহলে খেলায় যদি আমরা ঠিকঠাকভাবে অংশগ্রহণ করি তাহলে আমাদের এই সমস্ত গুণগুলি বৃদ্ধি পাবে। আরও কি হতে পারে, মেধাধিক্য কমাতে সাহায্য করে, শরীরের যে ফ্যাট সেই জিনিসটাকে কমাতে সাহায্য করে। 3, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, তাহলে কি ব্রেনের কাজ করার ক্ষমতা আরও বাড়বে। 4, হার্টের স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আমাদের যে হার্ট বা হৃদয় তার স্বাস্থ্য ভালো থাকবে, সেটা সুস্থ থাকবে। আর 5 হচ্ছে ভালো ঘুমের অভ্যাস গড়ে ওঠে, তাহলে কি এই সমস্ত কাজের ফলে ঘুমটা আমাদের ভালো হবে। তাহলে 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট এই উত্তরটার জন্য। 3 দেখো কি বলেছে, খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি কিভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। এটা পৃষ্ঠা 10 থেকে 11 অবধি পেয়ে যাবে। আমি এখানে মোট 3খানা পয়েন্ট বেছে নিয়েছি, তোমরা চাইলে আরও বাছতে পারো। দেখো, ফার্স্টে বলেছে দলগত খেলায় ধর্মীয় সমন্বয়ের মাধ্যমে জাতীয় সংহতি বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে পয়েন্ট। এখানে বলেছে যে কোনো দলগত খেলায় দল গঠনের সময় খেলোয়াড়দের গুণগত মান দেখে বাছাই করা হয়। তাহলে যখন খেলার জন্য একটা দল ঠিক করা হয়, সেখানে খেলোয়াড়দের প্রত্যেকের গুণ দেখা হয়, কে কতটা করতে পারবে। তারপর এখান থেকে বলবে, তাই খেলাধুলার মাঠ হলো সর্বধর্ম সমন্বয়ের একটি মিলন ক্ষেত্র। তাহলে খেলাধুলার মাঠ কি, এখানে সব ধর্মের মানুষ একসাথে খেলতে পারে এবং একসাথে মেশে। এই সর্বধর্ম সমন্বয়ের ফলে জাতীয় সংহতি সুদৃঢ় হয়। তাহলে এই রকম করার ফলেই কি আমাদের জাতীয় সংহতিটা ভালোভাবে গড়ে উঠছে। তাহলে কি কোনো ধর্ম বর্ণভেদ নেই, এখানে সবাই একসাথেই খেলতে পারে। নেক্সট হচ্ছে সহযোগী সহমর্মী মনোভাব তৈরি করে। তাহলে এইখানে কি বলেছে, একটি দলীয় খেলায় দলের একজন সদস্য এককভাবে কখনোই লক্ষ্য পূরণে সার্থকতা পেতে পারে না। তাহলে যেই খেলা একটা দল নিয়ে হচ্ছে, সেখানে কোনো একজন প্লেয়ার একা জিততে পারে না, তাকে জিততে হলে সব দলকে নিয়েই জিততে হবে। আর তারপরে এখান থেকে নেবে আবার, দলের এক সদস্যের দুঃখ কষ্ট অন্য সদস্যরা ভাগ করে নেয়, ফলে দলের মধ্যে ঐক্য তৈরি হয়। তাহলে কি, দলের একটা সদস্যের কোনো সমস্যা হলে বাকি সদস্যরা তাকে অনেক সাহায্য করে। তাহলে এইভাবেই তাদের মধ্যে একটা সহযোগিতা ভাব চলে আসে, যে ঐক্য জাতীয় সংহতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। তাহলে আমাদের মেরুদণ্ড যেমন আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, তেমনই এই রকম অভ্যাস একটি দলে মেরুদণ্ড হিসেবে কাজ করে। আর লাস্ট পয়েন্টটা নিয়েছি দেখো এইখান থেকে, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাহলে এই পয়েন্টটায় দেখো কি বলেছে, একসঙ্গে খেলায় অংশগ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাহলে কি, একসঙ্গে সবাই খেলে তাদের মধ্যে একটা ভাইয়ের মতো সম্পর্ক গড়ে ওঠে, সেই জিনিসটাকেই বলা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। প্রীতির বাঁধনে ও ভ্রাতৃত্ববোধে বাধা পড়ে খেলোয়াড় থেকে দর্শক সকলেই। তাহলে কি, এরকমভাবে একসাথে খেলতে থাকলে তাহলে যারা দর্শক, যারা খেলোয়াড়, সবই একসাথে একটি ভ্রাতৃত্ববোধে মিশে থাকে। এবার দেখো 4 কি বলেছে, জিমন্যাস্টিকের উপকারিতাগুলি লেখো। এইটা পেয়ে যাবে পৃষ্ঠা 4-এ। নিচে দেখো জিমন্যাস্টিকের ব্যাপারে দেওয়া আছে, এখানে বেশি কিছু নেই, শুধু এইখান থেকে এইটুকুনি নিতে পারো। শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে জিমন্যাস্টিক বিশেষ ভূমিকা পালন করে এবং শারীরশিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তাহলে কি শারীরিক বিভিন্ন সক্ষমতা মানে কি শরীরের বিভিন্ন কার্যক্ষমতা ইত্যাদি তো মানে বৃদ্ধিতে জিমন্যাস্টিক বিশেষ ভূমিকা পালন করছে এবং এটি কি শারীর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপরে দেখো 5 বলেছে অ্যাথলেটিক্স সম্বন্ধে যা জানো সংক্ষিপ্তকরণ করে লেখো। এখানে পৃষ্ঠা 5 পেয়ে যাবে অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা, এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। তাহলে অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে এসেছে এবং যার মানে হচ্ছে প্রতিযোগিতা, এবং যারা এতে অংশগ্রহণ করে তাদের বলা হচ্ছে অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়। তাহলে কি সব খেলাধুলাকে আমরা অ্যাথলেটিক্স বলতে পারি। যেমন কি কি খেলা বলতে পারি? ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো, এই সমস্ত খেলাকে আমরা অ্যাথলেটিক্স বলতে পারি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝায়। তাহলে অ্যাথলেটিক্স বলতে আমরা কি ট্র্যাক আর ফিল্ড ইভেন্ট যে সমস্ত আছে তাদেরকে আমরা বলতে পারি, যেগুলো মাঠে খেলা হয় অ্যাকচুয়ালি, তাদেরকে বলা যেতে পারে অ্যাথলেটিক্স। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা।